না, সেদিনের ওই পাগলামির জন্য জাংকুক স্যার আমাকে কিছুই বলেনি। তা না হলে আজকে আমি জিমিন আর ভাইয়ার সাথে বিয়ের শপিং এ যেতে পারতাম না। আমি আর ভাইয়া এসে গাড়ি নিয়ে জিমিনদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটু পর জিমিন এসে গাড়িতে উঠলো। আমি খুশি হলাম, আজকে জমিয়ে শপিং করা যাবে। ঠিক তখনই আমার খুশি হওয়াটাকে মাটি করে গাড়িতে হুড়মুড় করে ঢুকলো জল্লাদ স্যারটা। বলল, সরি আর একটু লেট হয়ে গেল, নে এখন স্টার্ট দে। ভাইয়া গাড়ি স্টার্ট দিল। আমি চরম আশ্চর্য, এই লোকটাও আমাদের সাথে যাবে শপিং করতে। জাংকুক স্যার আমার পাশে বসেছে, দেখে আমার অসম্ভব বিরক্তি লাগছে, কিন্তু কিচ্ছু বলতে পারছি না। আমি রাগে দুঃখে এই গাড়ি থেকে নেমে যেতে ইচ্ছে করছে আমার। ভেবেছি সারা রাস্তা বকবক করতে করতে যাব, কিন্তু এই জল্লাদ স্যারটার জন্য তা আর হলো না। আমি আর চোখে একবার জাংকুক স্যারের দিকে তাকালাম। কি এত মন দিয়ে ফোনে দেখেছে, একটু উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার আবার চোখের সমস্যা, ডাক্তার যদিও চশমা দিয়েছিল, কিন্তু আমি পরি না। আমাকে চশমা পরলে কেমন জানি খ্যাত খ্যাত দেখায়। এছাড়া স্কুলে থাকতে একবার সবাই আমাকে জ্ঞান দিতে বলে মজা করেছিল, তারপর থেকে আর আমি চশমা পরি না। আমি এক সময়কার বিখ্যাত মডেলের মেয়ে, লোকে আমাকে খ্যাত বলে এটা ওটা সম্বোধন করে মজা করবে, তা আমি হতে দেই কি করে? আমার একটা প্রেস্টিজ আছে না, এর জন্য আমার আর চশমা পরা হয়নি। আমি চশমা ছাড়া অবশ্য ভালোই দেখি, ওই কাছের জিনিস আর কি, দূরেরটা তেমন একটা দেখতে পাই না। আমার এসব ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো শপিং মলে। কাঙ্ক্ষিত দোকানে গিয়ে ঢুকলাম আমরা। দোকানে ঢুকতে সকলে আমাদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করা আরম্ভ করলো, কারণ এই শোরুমটা আমার বাবার। জিমিন আর ভাইয়া মিলে নিজেদের বিয়ের ড্রেস দেখা শুরু করেছে, আর এদিকে আমি নিজের জিনিস চুজ করছি। বরের একমাত্র বোন আমি, আমাকে তো সুন্দর দেখা মাস্ট চাই চাই। একটার পর একটা ড্রেস উল্টে পাল্টে আমি দেখে যাচ্ছি, আর মাঝে মধ্যে আর চোখে জাংকুক স্যারকে দেখছি। বসে বসে যখন ফোনে চালাবি, তখন আমাদের সাথে আসার দরকারটা কি ছিল? শুধু শুধু আমার মুডের 12টা বাজিয়ে দিল। সে যাই হোক, আমি ভীষণ চুজি মানুষ, একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছি। হলুদের জন্য লেহেঙ্গা চুজ করতে পারলেও বিয়েতে কি পরবো সেটা আর আমার দ্বারা পছন্দ করা হচ্ছিল না। এই একটাই সমস্যা আমার, সহজে কোনো জিনিস পছন্দ হয় না। শেষে বিরক্ত হয়ে একটা সোফায় বসে পড়লাম। ঠিক তখনই আমার মুখের সামনে মেরুন রঙের একটা লেহেঙ্গা কে যেন ধরলো। এত সুন্দর লেহেঙ্গা, অথচ আমি খুঁজেই পেলাম না। যাই হোক, খুশি মনে লেহেঙ্গাটা হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম, যে দিয়েছে তাকে ধন্যবাদ দেব। কিন্তু উপরে তাকাতেই আমার মুখটা অমাবস্যার মতো কালো হয়ে গেল, কারণ লেহেঙ্গা দেওয়া ব্যক্তিটি আর কেউ না, জাংকুক স্যার। লেহেঙ্গা দেখে খুশি হলেও মানুষটাকে দেখে মুখের উপর ছুঁড়ে দিতে ইচ্ছে হলো লেহেঙ্গাটা, কিন্তু কিছু বলার সাহস হলো না। মনে মনে যাই বলি না কেন, এতক্ষণে আমি আমার সমস্যার সমাধান পেয়েছি। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে একটু হাসি ফুটিয়ে বললাম, ধন্যবাদ এত সুন্দর একটা লেহেঙ্গাটা চুজ করে দেওয়ার জন্য। কিন্তু আমাকে অবাক করে জাংকুক স্যার বললেন, চোখ কান খোলা রাখলে তবেই না জিনিস চুজ করতে পারবে। তোমার চয়েসের যা অবস্থা দেখছিলাম, তাই বাধ্য হয়ে দিতে এলাম, বলে তিনি চলে গেলেন। এখানেও অপমান! আমার মাথাটায় আগুন ধরে গেল। এই লোকের সমস্যা কি? আমার মনে হয় এই লোকের জীবনের মূলনীতি হলো, যেখানেই তেকে দেখবি সেখানেই অপমান করে দিবি। লোকটা কি আমার সাথে একটুও ভালো করে কথা বলতে পারে না? কেনাকাটা করে বাড়ি ফিরলাম। বাসায় এসে জামা কাপড় উল্টে পাল্টে দেখছি, না, লোকটা চয়েস আছে বলতে হবে। এই ভালো কাজের জন্য আজকের মতো ওনাকে আমি মাফ করে দিলাম। আজকে ভাইয়ার গায়ে হলুদ, ইচ্ছে হলো বেস্টির গায়ে হলুদে যাব আর সেই একটা ডান্স দিব, কিন্তু কে জানতো বিয়েটা আমার ভাইয়ার সাথেই হবে। ভাইয়ার হলুদের প্রোগ্রাম শেষ করে জিমিনদের বাসায় পৌঁছাতে বেশ রাত্রি হলো আমাদের। বলা বাহুল্য, আমার কাজিনদের মধ্যে তেমন একটা কেউ নেই, আছে শুধু আমার এক মামাতো ভাই, যে আমার থেকে 1 বছরের বড়। যদিও সেই বড় আমি মানি না, এই নিয়ে আমাদের মাঝে ঝামেলা হলে সবসময় আমিই জিতি, কারণ ফ্যামিলির একমাত্র মেয়ে আমি। আমি আর আমার মামাতো ভাই জিহব চলে এসেছে জিমিনদের গায়ে হলুদ নিয়ে। আমি গিয়ে জিমিনকে হলুদ ছুঁয়ে দিলাম, এরপর জেহব ভাইয়াও দিল। জিমিনের হলুদের অনুষ্ঠান চলছে, আর আমি খুঁজে চলেছি জাংকুক স্যারকে। আসার পর থেকে তাকে দেখলাম না। এদিকে জুটেছে আরেক জ্বালা। আসার পর থেকে জেহব ভাইয়া আমার হাত ধরে আছে আর বলছে, বনু ভাইয়ার হাত কিন্তু একদম ছাড়বি না, তা না হলে হারিয়ে যাবি। এই বলেই আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। সিরিয়াসলি? আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? অবশ্য জিহব ভাইয়া আমাকে একটু বেশি ভালোবাসে। বাসবে না কেন? আমি তো তার একমাত্র বোন, এছাড়া তো আর ওর বোন নেই। মাঝে মধ্যে আমার মনে হয় আমার আপন ভাইয়ার থেকে জিহব ভাইয়াই আমাকে অনেক বেশি ভালোবাসে।
যাই হোক, এদিক ওদিক একটু চোখ ঘোরাতেই দেখা পেলাম সেই গম্ভীর মানুষের, যে আমার দিকে রাগে একটা লুক নিয়ে তাকিয়ে আছে। এর কারণ আমার কাছে আজও জানা নেই। আমার জানা মতে আমি আজকে কোনো ভুল করিনি। তাহলে এই লোকটার অমন চেয়ে থাকার মানে কি? তার ওই চাহনি দেখে আমার পেট গুড়গুড় করতে শুরু করলো, কারণ তার চাহনি আমাকে বারবার জানান দিচ্ছে, তে তুই আমার হাতে পড়লে আজ শেষ। আমি জিহুব ভাইয়ার দিকে তাকালাম, যে আমার এক হাত ধরে রেখে মনের আনন্দে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমি ভাইয়াকে তাড়া দিয়ে বললাম, জিহুব ভাইয়া চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলেই আমি আর অপেক্ষা করলাম না। জিহুব ভাইয়ার হাতে থাকা গ্লাসটা একজন ওয়েটারের হাতে তুলে দিয়ে ওকে বগল দাবা করে ছুটলাম বাড়ির দিকে। জিহুব ভাইয়া একটু হতভম্ব হয়ে গেলেও আমাকে কিছুই বলল না। এভাবেই শেষ হয়ে গেল দুই বাড়ির হলুদ অনুষ্ঠান। আজকে বিয়ে, আমি সকাল সকাল উঠে গেছি, রূপচর্চা করতে হবে তো। বরের একমাত্র বোন, আমার সুন্দর লাগা চাই। বেশ অনেকটা সময় ধরে গোছগাছ করে রেডি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কয়েকবার দেখলাম নিজেকে কেমন লাগছে। না, বেশ ভালোই লাগছে আমাকে। তখনই আমার দরজাটা খুলে ভেতরে আসলো জিহুব ভাইয়া। বলল, বনু তুই রেডি, চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আমি এখন গাড়িতে বসে আছি, মাঝখানে ভাইয়া, এক পাশে আমি, আর এক পাশে জিহুব ভাইয়া। আমি জিহুব ভাইয়াকে দেখলাম মেরুন রঙা একটা পাঞ্জাবি পরেছে। বাহ, আমার সাথে মিলে গেছে। জিহুব ভাইয়া ফর্সা হওয়ায় দারুণ একদম ফুটে উঠেছে গায়ে। অবশ্য জিহুব ভাইয়া একা না, আমরা তিন ভাই বোনই ফর্সা। আমি একটু খুশি হয়ে বললাম, জিহুব ভাইয়া দেখো, তুমি আর আমি সেম কালার পরেছি। জিহুব ভাইয়া ফোন স্ক্রল করছিল, আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ রে পাগলি। আমরা পৌঁছে গেলাম জিমিনদের বাসায়। গাড়ি থেকে নেমে আমাদের গেট ধরার ঝামেলায় পড়তে হলো না, কারণ জিমিনের মেয়ে কাজিন নেই, আছে শুধু দুই ফুফাতো ভাই। তারাই আমাদের রিসিভ করতে এলো। এদের দুজনের মধ্যে একজন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার এই চাহনির মানে আমি বুঝতে পেরেছি, আমি সুন্দর কিনা তাই অমন ভাবে তাকিয়ে আছে। নিশ্চিত আমার উপর ক্রাশও খেয়েছে। তবে লোকটাকে দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে লোকটা জিমিনের ছোট ফুফাতো ভাই, কারণ বড়টা তো বিয়ে করে নিয়েছে। আর একটা বিবাহিত পুরুষ এভাবে একটা যুবতী মেয়ের দিকে কিছুতেই তাকিয়ে থাকবে না, এ ব্যাপারে আমি 100% শিওর। যাই হোক, কোনো ঝামেলা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেলাম। যেহোক ভাইয়া পূর্বের দিনের ন্যায় আমার হাত ধরে রেখেছে। আমার বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, আম্মুর আদেশ এটা। আর তা যেহোক ভাইয়া বাধ্য ছেলের ন্যায় পালন করছে। কিন্তু আমার এই অবাধ্য চোখগুলো একটা মানুষকে খুঁজে যাচ্ছে, সে আর কেউ না, চাকবুক স্যার। যতই হোক আমার ক্রাশ তো। অনেকক্ষণ জিহুব ভাইয়াকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম। জিমিনদের বাসার গার্ডেনের বিয়ের আয়োজন করা হয়েছে, জায়গাটা বেশ বড়সড়। শেষে এক জায়গায় গিয়ে জাকবুক স্যারের দেখা পেলাম, কালো পাঞ্জাবি গায়ে, হাত কনুই পর্যন্ত উঠানো, কাউকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি। তাকে যতই দেখি ততই ক্রাশ খাই, কিন্তু পরক্ষণেই আচার ব্যবহারের কথা মাথায় আসতেই মনটা বিষে ভরে ওঠে।